সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার নিজে নিজেই কীভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিব তার একটি কমপ্লিট গাইডলাইন যদি আমাদের দিতেন। অর্থাৎ বিসিএস রিটেন ইংলিশের কমপ্লিট প্রিপারেশন আমরা কিভাবে নিজে নিজে নিতে পারি তার একটি কমপ্লিট গাইডলাইন নিয়ে মূলত আমরা আজ এখানে কথা বলবো। কারণ অনেকেই আছে যে এখানে একটি কোর্স করবার মতো সময় বা সুযোগ সাধারণত থাকে না, অথবা অনেক দূরে থাকেন বা চাকরিতে থাকেন, তারা আসলে কীভাবে বিসিএস রিটেন ইংলিশের প্রস্তুতিটা নেবে, কীভাবে চালিয়ে যাবে, সে বিষয়ে আমরা একটি কমপ্লিট আউটলাইন গাইডলাইন আমরা এখানে আলোচনা করব। তো আমাদের আজকের টাইটেল হলো বিসিএস রিটেন ইংলিশ প্রস্তুতি নিজে নিজেই। অর্থাৎ কোনো কোচিংয়ে না গিয়েই, কোনো প্রতিষ্ঠানে না গিয়েই, কারো সাপোর্টে না নিয়ে আমরা নিজে নিজে কীভাবে বিসিএস রিটেন ইংলিশ এই 200 মার্কসের রিটেন প্রস্তুতিটা নিতে পারবো সেই বিষয় নিয়ে আমি আজ আলোচনা করতে যাচ্ছি। তো আমরা প্রথমেই বিসিএস রিটেন ইংলিশ প্রস্তুতি নেওয়ার পূর্বে আমাদের প্রথম কাজ হবে বিসিএস রিটেন ইংলিশের সিলেবাসটা দেখা, যে বিসিএস রিটেন ইংলিশে কি কি বিষয় থাকে সেই বিষয়টা আগে দেখতে হবে। তারপর সেখানে আমি যিনি পরীক্ষা দিতে যাচ্ছি সেখানে আমার স্ট্রেংথ জোন কোনটা, আমার উইক জোন কোনটা, মানে কোন পার্টে আমার স্ট্রং জোন রয়েছে, কোন পার্টে আমার উইক জোনটা রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং প্রতিদিন কতক্ষণ পরিশ্রম করতে হবে, কত সময় লাগবে, এই বিষয়গুলো আমরা ডিটেলস আজ আলোচনা করব। তাহলে আমরা একটু দেখি বিসিএস রিটেন ইংলিশ কোর্সে আসলে আমাদের কি কি বিষয় পরীক্ষায় আসে। আপনাদের এই কোর্সের নামটি হলো বিসিএস রিটেন ইংলিশ। যারা পরীক্ষা দেন বিসিএস রিটেন ইংলিশ, বিসিএস রিটেন ইংলিশ, যদিও নামই হলো রিটেন, কিন্তু এখানে মূলত কয়েকটা বিষয় আমাদের কভার করতে হয়। প্রথম আমরা যদি বলি, দেখেন এখানে এই রিটেন কোর্সটা কি কি বিষয়ের সমন্বয়ে গঠিত। আমরা জানি যে প্রথমে পার্ট এতে একটা রিডিং প্যাসেজ আসে, যেখানে থিমেটিক কোশ্চেন থেকে শুরু করে লেটার টু দ্য এডিটর পর্যন্ত 7টা বা 8টা কোশ্চেনের উত্তর দিতে হয়। তাহলে এখানে প্রথমে একটা রিডিং প্যাসেজ, থিমেটিক কোশ্চেন, সামারি রাইট করতে হয়, কন্টেক্সচুয়াল মিনিংগুলো লিখতে হয়। এগুলো কিন্তু রিডিং পার্টের অংশ, এটা সরাসরি রাইটিং পার্টের অংশ না। তাহলে এই কোর্সের মধ্যে আছে আমাদের রিডিং স্কিল। প্রথমটা যদি আমরা বলতে চাই, এটা হলো রিডিং স্কিল একটা বিষয়, বিশেষ করে সামারি রাইটিং, থিমেটিক কোশ্চেন রাইটিং, সামারি রাইটিং, কন্টেক্সচুয়াল মিনিং, 3টা কোশ্চেন। অর্থাৎ 1 নম্বর হলো থিমেটিক কোশ্চেন, 2 নম্বর মানে একের যদি আমি বলি 1 নম্বর থিমেটিক কোশ্চেন, 2 নম্বর কন্টেক্সচুয়াল মিনিং, তারপরে আরেকটি কোশ্চেন রয়েছে সামারি রাইটিং। এটা 5 বা 6 নম্বরে থাকে, 6 নম্বরে থাকে সামারি রাইটিং। এই 3টা কোশ্চেন হলো আমাদের রিডিং স্কিল রিলেটেড। তারপরের স্কিলটি হলো আমাদের রাইটিং স্কিল। আমরা যদি বলি, দেখেন রাইটিং স্কিল, এই রাইটিং স্কিলের মধ্যে কী কী আছে, যেমন এখানে আমরা যদি পার্ট এতে চিন্তা করি, সেন্টেন্স মেকিংটা রাইটিং স্কিলের মধ্যে পড়বে, লেটার টু দ্য এডিটর লেখাটা রাইটিং স্কিলের মধ্যে পড়বে, এবং এসে রাইটিং, যেখানে আমাদের 1000 শব্দ একটা এসে, বিগ এসে লিখতে হয়, 50 মার্কস। এই 3টা মূলত একদম পিওর জেনারেল রাইটিংয়ের মধ্যে পড়ে। কি কি আমি আবারও বলছি, যেমন এখানে সেন্টেন্স মেকিং যে পার্টটি রয়েছে, লেটার টু দ্য এডিটর এবং এসে রাইটিং, এই বিষয়গুলো হলো রাইটিং পার্টের অন্তর্ভুক্ত। এর বাইরে আরেকটি স্কিল রয়েছে, সেটি হলো ট্রান্সলেশন স্কিল। ট্রান্সলেশন স্কিল, এখন দেখেন এই ট্রান্সলেশন স্কিল এটা নতুন, এটা কিন্তু রাইটিং স্কিলের অন্তর্ভুক্ত না। এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের শিখতে হবে, এটা জেনারেল রাইটিংয়ের মতো না। তাহলে আমাদের রিডিং একভাবে শিখতে হবে, রাইটিং স্কিল একভাবে ডেভেলপ করতে হবে, এবং ট্রান্সলেশন স্কিলটা আরেকভাবে ডেভেলপ করতে হবে। ট্রান্সলেশনের মধ্যে কী কী আছে, বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বাংলা। অর্থাৎ পার্ট বিতে 2টো ট্রান্সলেশন আসে, একটি বাংলা টু ইংলিশ আর একটা ইংলিশ টু বাংলা। এই ট্রান্সলেশনটা বিশেষ করে 25-50 নাম্বার, বিশাল একটি বিষয়। তো ট্রান্সলেশন অনেকের জন্য জীবন মরণ সমস্যা, যে ট্রান্সলেশন ভালো করতে পারছি না, সেন্টেন্স হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমি এই পার্টটা দিয়েই প্রথমে শুরু করতে চাই, যে ট্রান্সলেশন স্কিলটা যদি আমি ভালো করতে চাই আমার 2টো জিনিস লাগবে। একটি হলো স্ট্রাকচারাল এফিসিয়েন্সি, একটা হলো স্ট্রাকচারাল এফিসিয়েন্সি, আরেকটি হলো দ্য হ্যাবিট অফ প্র্যাকটিস। দ্য হ্যাবিট অফ প্র্যাকটিস। আচ্ছা, এখানে একটা ভোকাবুলারি বিষয় আছে, এখানে লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি
ভোকাবুলারি এবং আরেকটা বিষয় হলো হ্যাবিট অফ প্র্যাকটিস। হ্যাবিট অফ প্র্যাকটিস একটু ভালো করে দেখবেন। ট্রান্সলেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য তিনটা বিষয়, একটা হলো স্ট্রাকচারাল এফিসিয়েন্সি, 2 নাম্বার হলো ভোকাবুলারি, 3 নাম্বার হলো হ্যাবিট অফ প্র্যাকটিস। এই তিনটি স্কিল আমাদের ডেভেলপ করতে হবে এই ট্রান্সলেশন স্কিলের মধ্যে। কারণ আমরা যখন যে সেন্টেন্সগুলো লিখি সেই সেন্টেন্সগুলো যদি দেখা যায় 70-80% ভুল হয়, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। এবং এই ভুলটা প্রত্যেকটা পার্টে ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ সামারি রাইটিং যখন লিখবেন এবং আপনি এসে যখন লিখবেন, সেখানে অধিকাংশ সেন্টেন্স ভুল হবে। কাজেই সেন্টেন্স ভুল করার জন্য আপনি নাম্বার ড্রাস্টিক্যালি বা ড্রামাটিক্যালি ফল করবে। এই কারণে সেন্টেন্সগুলো শুদ্ধ করতে হবে। তাহলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে, বিশেষ করে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে কী কী বিষয় থাকবে, এখানে আপনি কতগুলো স্ট্রাকচার, যেমন ধরেন প্রথমে টেন্সটা সম্পর্কে ভালো ধারণা নেবেন, মডাল ভার্ব সম্পর্কে ক্লিয়ার আইডিয়া, প্যাসিভ সেন্টেন্স, বিশেষ করে কমিউনিকেটিভে কীভাবে প্যাসিভ সেন্টেন্স ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। প্যাসিভ সেন্টেন্সের পরে পজিটিভ ভার্ব জানতে হবে এবং রিলেটিভ প্রনাউনটা সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হয়। দেন পজিশন অফ অ্যাডভার্ব, কোন অ্যাডভার্বটা কোথায় বসবে। এরপর আমাদের রয়েছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, এরপর ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ট, এবং তারপরে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ইনডিরেক্ট স্পিচ, কানেক্টরস, পাংচুয়েশন। এই 12-13টা স্ট্রাকচার পড়তে হবে। এই 12-13টা স্ট্রাকচার পড়তে হবে, বিশেষ করে আমাদের স্ট্রাকচারাল এফিসিয়েন্সির জন্য। এটার জন্য আমরা আমাদের এই বইটা ক্লাসে পড়াই, হাউ টু লার্ন রিটেন ইংলিশ, হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন। এখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো আমরা চমৎকারভাবে আলোচনা করেছি। এবং এই স্ট্রাকচার, যেমন আপনি প্যাসিভ সেন্টেন্সটা পড়লেন, পড়ার পরে ওইটার উপরে যদি একটি প্যাসেজ ট্রান্সলেশন করতে পারেন, সেটা আপনাকে সবচেয়ে ভালো ফলাফলটা দিবে। আমরা তাই করেছি, প্যাসিভের পর একটা স্ট্রাকচার আমরা ট্রান্সলেশন দিয়েছি, প্যাসেজ ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। সেটি আপনি করবেন, দেখবেন যে এই স্ট্রাকচারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স। আপনি অনেক ছাত্রছাত্রী দেখি যে শব্দ খুঁজে পাচ্ছেন না, লেখার সময় কী ওয়ার্ড লিখবো ওই মুহূর্তে শব্দ মনে পড়ছে না। তো এটার জন্য আপনাকে কম্পাউন্ড ওয়ার্ড শিখতে হবে। কম্পাউন্ড ওয়ার্ড, 2-3টা শব্দ মিলে একটা শব্দ, এরকম কম্পাউন্ড ওয়ার্ড শিখতে হবে। বাংলা থেকে ইংরেজি পড়তে হবে। এরকম 5,000 to 6,000 কম্পাউন্ড ওয়ার্ড যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে হুবহু শব্দ আপনি খুঁজে পাবেন। এটার জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াই হলো এই বইটা, ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন। এখানে এটা হলো এ রিচ কালেকশন অফ 7,000 কম্পাউন্ড ওয়ার্ডস, প্রায় 7,000 কম্পাউন্ড ওয়ার্ডসের একটি কালেকশন। যেমন এখানে আমাদের প্রথমেই রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ, ব্যাংকিং বিজনেসের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ, অর্থ খাতের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ, রাজনীতির বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ, সংস্কৃতির বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ। এইভাবে আপনি বাংলা থেকে ইংরেজিগুলো পড়বেন। এটা এভাবে 5,000 to 6,000 ওয়ার্ডস যদি আমাদের দখলে থাকে, তাহলে হুবহু শব্দ কমন ফেলতে হবে। কারণ ট্রায়াল অ্যান্ড এরর কিন্তু পরীক্ষার হল না। তারপরে হ্যাবিট অফ প্র্যাকটিস। হ্যাবিট অফ প্র্যাকটিসটাকে আপনি স্ট্রাকচার জানেন, ভোকাবুলারিও পারেন, কিন্তু কখনোই প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু লেখার সময় আপনি অনেক স্লো হবেন। কারণ এই ট্রান্সলেশন, দুটো ট্রান্সলেশন লেখার জন্য আপনি ম্যাক্সিমাম পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় সময় পাবেন 1 ঘন্টা, 60 মিনিটস। এখন অনেক ছাত্রছাত্রী আছে এই 2টা অনুবাদ করতে 2 ঘন্টা সময় লাগে। ওই 2 ঘন্টা সময়কে 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। এটার জন্য কী করতে হবে, স্ট্রাকচারটা ডেভেলপমেন্ট করতে হবে, ভোকাবুলারিটা ডেভেলপমেন্ট, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। আর হ্যাবিট অফ প্র্যাকটিস, আপনি যেটা করবেন মানে প্রতিদিনই কমপক্ষে একটা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বা একটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অনুবাদ করবেন, কমপক্ষে একটা। দুটো যদি করতে না পারেন, তাহলে একদিন আপনি বাংলা টু ইংলিশ অনুবাদ করলেন, তারপরের দিন হলো ইংলিশ টু বাংলা অনুবাদ করবেন। এটা আপনি প্রথমে সহজ অনুবাদগুলো করবেন। আমরা যে বইটা দেখালাম, হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এখানে অসংখ্য রয়েছে। এখানে প্রতিদিনই আপনি সহজ অনুবাদগুলো প্রথমে করবেন, তারপর বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বিসিএস এবং ব্যাংকের যে পরীক্ষায় যে অনুবাদগুলো এসেছে সেগুলো প্র্যাকটিস করবেন। ফোকাস থাকবে মুক্তিযুদ্ধ রিলেটেড ট্রান্সলেশন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড ট্রান্সলেশন, অর্থনীতি রিলেটেড ট্রান্সলেশন, সংস্কৃতি রিলেটেড ট্রান্সলেশন এবং সমসাময়িক যে ট্রান্সলেশন। এটার জন্য আপনারা ডিপেন্ড করবেন, সমসাময়িকগুলোর জন্য আপনারা নির্ভর করবেন পত্রিকার এডিটোরিয়াল, অর্থাৎ লেটেস্ট ইস্যুগুলোর জন্য পত্রিকার এডিটোরিয়াল, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধরেন, এখানে ডলার প্রাইসিস, ফ্লাকচুয়েশন ডলার প্রাইস, পেট্রোল ক্রাইসিস, লোডশেডিং, লোড ম্যানেজমেন্ট, গ্লোবাল ক্রাইসিস, এই বিষয়গুলো আপনার এডিটোরিয়াল থেকে কিছু অনুবাদ করলে ওই বিষয়গুলো কভার হবে। তাহলে এখানে একটি বই পড়তে হবে, বই থেকে আপনার অনুবাদগুলো প্র্যাকটিস করতে হবে,
এবং পত্রিকা থেকে লেটেস্ট ইস্যুর জন্য এডিটোরিয়ালগুলো প্র্যাকটিস করতে থাকবেন। যারা একটু ভালো তারা এডিটোরিয়ালগুলোর উপর ফোকাস করবেন, যারা একটু দুর্বল তারা স্ট্রাকচার, ভোকাবুলারি প্লাস বইয়ের সহজ অনুবাদগুলো আগে করবেন। কিছু মোটামুটি 1-2 মাস ডেভেলপমেন্টের পরে তারপরে আপনার লেটার টু পত্রিকা সম্পর্কিত বা পত্রিকায় এডিটোরিয়াল মানে যে অনুবাদগুলো আছে সেগুলোতে যাবেন। তাহলে আবার বলছি, ট্রান্সলেশন স্কিলের জন্য আমরা কী করবো, স্ট্রাকচারাল এফিসিয়েন্সিটা আমরা শিখবো। যে সকল স্ট্রাকচার রিটেন ইংলিশে লাগে সেগুলো ডেভেলপ করতে হবে। আপনারা অনেকেই আছেন যে প্লিজ 4টা দেখলে একটা পারেন, কিন্তু যখন এটা রিটেনে লিখতে দেই তখন কিছুই পারেন না। কারণ আমরা অনেক স্টুডেন্ট দেখি যে রিটেনে যখন 20 নাম্বার একটা টেস্ট দিই তারা 0 পায়, একদম 20-এ 0 বা 1, 2, 3। তারপরে তাদের স্ট্রাকচারালি অনেক পোর। তাদের যে কাজটা করতে হবে, সবার আগে স্ট্রাকচারের উপর ফোকাস দিতে হবে, সেন্টেন্স লেখা শিখতে পারতে হবে নির্ভুলভাবে। ভোকাবুলারিটা কন্টিনিউয়াস চলতে থাকবে, পাশাপাশি হ্যাবিট অফ প্র্যাকটিস। এভাবে প্যাসেজ ট্রান্সলেশন আমরা বলি যে আপনি 50টা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন এবং আরও 50টা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আপনি আনসার বই থেকে মিলাবেন, করার সময় মিলাবেন না। অনেকে আছেন দেখতেছেন করতেছেন, এরকমটা না। মানে বই দেখে করতেছেন এরকম না, আপনি নিজে টানা করে ফেলবেন, করার পরে আপনি অনুবাদটা বইয়ের সাথে মিলাবেন। দেখবেন যদি স্ট্রাকচার ভুল হয়ে থাকে সেই স্ট্রাকচারগুলো ভালো করে দেখে নেবেন, শব্দগত সমস্যা থাকলে শব্দটা মেমোরাইজ করে নেবেন, আর যদি শব্দের পজিশনটা নিয়ে সমস্যা হয় তাহলে ফ্রেজাল পার্টগুলো কোথায় বসানো হয়েছে সেই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এভাবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। কিছু কঠিন অনুবাদ আসবে যেটা আপনি একদম কিছুই লিখতে পারবেন না, এটা দেখার পর আপনার কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ সব পরীক্ষায় কঠিন অনুবাদ আসবে না। হ্যাঁ, অর্থাৎ একটা পরীক্ষায় কঠিন, আরেকটা পরীক্ষায় ইজি, বা আপনি সহজ অনুবাদগুলো করতে করতে দেখবেন যে কঠিন অনুবাদগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য এখানে রেগুলার প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তারপর আসেন রিডিং স্কিল। আচ্ছা, রিডিং স্কিলের জন্য আমাদের মূল কথা যে রিডিং, অল্প সময়ের মধ্যে রিডিং প্যাসেজটা বুঝে থিমেটিক কোশ্চেনগুলো লেখা, তারপরে সামারি এটা লেখা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। অধিকাংশ ছাত্রছাত্রী সামারি যেভাবে লিখে কিছুই হয় না, আসলে জিরো পায়। তাহলে কি করতে হবে আমাদের, যে রিডিং স্কিলটা ডেভেলপ করতে হবে। এটা আমরা কিভাবে করব, আমরা বিসিএস পরীক্ষায় আসার মতো ধরেন আপনি যেটা করবেন, কমপক্ষে 20টা রিডিং প্যাসেজ প্র্যাকটিস করবেন। 20টা রিডিং প্যাসেজ পড়ে আপনি থিমেটিক কোশ্চেন এবং সামারি রাইটিং এই দুটার টানা করে ফেলবেন। যেমন ধরেন আমরা যদি আসি যে রিডিং স্কিল, যখন আপনি রিডিং প্যাসেজটা পড়বেন তখন কি করবেন, কারণ একটা রিডিং প্যাসেজ আপনি নিলেন, এটা নেওয়ার পরে আপনি এখান থেকে থিমেটিক কোশ্চেন্স আর হলো সামারি, বিসিএস মানের একটা রিডিং প্যাসেজ আপনি ধরেন চুজ করলেন যে ইয়েস আপনি এটা প্র্যাকটিস করবেন। এটা পড়ে প্রথমে থিমেটিক কোশ্চেনগুলো লিখবেন। থিমেটিক কোশ্চেনগুলোর জন্য আপনি সময় পাবেন এখানে 40 মিনিটস, এখানে 40 মিনিটস, 40 মিনিট সময় পাবেন থিমেটিক কোশ্চেনগুলো লেখবার জন্য। তাহলে রিডিং প্যাসেজ পড়া, বোঝা এবং থিমেটিক কোশ্চেনগুলো লেখা, এটার জন্য হলো 40 মিনিটস। আর সামারি রাইটিংয়ের জন্য আমরা পাবো হলো 25 মিনিটস। তাহলে সব মিলে এখানে 1 ঘন্টা 5 মিনিটে আমাকে থিমেটিক কোশ্চেন এবং সামারি রাইটগুলো করতে হবে। 1 ঘন্টা 5 মিনিটে থিমেটিক কোশ্চেন এবং সামারিটা লিখতে হবে। হয়তো আপনার প্রথম দিকে দেখবেন যে 1.5 ঘন্টা লেগে যাবে, প্রথম দিকে এটা করতে আপনার 1.5 ঘন্টা, কারো 2 ঘন্টাও লেগে যেতে পারে। তাহলে যত বেশি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে সময়টা কমে আসতে থাকবে। আপনি প্রথম দিকে 2 ঘন্টা লাগলে হতাশ হওয়ার কিছু নেই। তারপর মাথায় রাখতে হবে যে আমাকে 1 ঘন্টা 5 মিনিটে এই 2টা কোশ্চেনের আনসার করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের খেয়াল রাখতে হবে ম্যাক্সিমাম 1 ঘন্টা 10 মিনিট নেওয়া যাবে, সর্বোচ্চ আমরা 70 মিনিটস নিতে পারবো। তাহলে ওইভাবে আমাদের টাইম ফ্রেমটা কমাতে হবে প্র্যাকটিস করে করে। তাহলে থিমেটিক কোশ্চেনের পরেই আপনি সামারি রাইটিংগুলো লিখবেন। এইভাবে ধরেন 20টা রিডিং প্যাসেজ যদি প্র্যাকটিস করে ফেলেন তাহলে দেখবেন যে সামারিটা আপনার জন্য অনেক কঠিন, মানে আপনার জন্য রিডিং প্যাসেজটা অনেক সহজ হয়ে গেছে। কারণ অনেক ছাত্রছাত্রীকে আমরা দেখি যারা প্রথমবারের মতো এই রিডিং প্যাসেজ, বিশেষ করে সামারি রাইটিং, থিমেটিক কোশ্চেন, এগুলো পরীক্ষার হলে, বিসিএস পরীক্ষার হলে প্রথম প্র্যাকটিস করে। বিসিএস পরীক্ষার হলে প্রথম প্র্যাকটিস করলে কিন্তু আপনি আটকে যাবেন, প্রচুর সময় কিল হবে, মনে হবে যে না এবার হলো না, এরকমটা যেন না হয়। বিসিএস এক্সাম হল কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের জায়গা না, এখানে আপনাকে হুবহু লিখতে হবে। তাহলে ট্রায়াল অ্যান্ড এরর করবেন বাসায়, এবং বিসিএস পরীক্ষার হলে শুধু আউটপুটটা আমরা দিব। এ কারণে এই সময় ধরে আপনি মিনিমাম 20টা রিডিং প্যাসেজ প্র্যাকটিস করে যাবেন, দেখবেন আপনার অনেক সময় সেভ হবে, পরীক্ষার হলে অনেক ভালো পারবেন। আচ্ছা, তারপর যেটা আছে আমাদের রাইটিং স্কিল। এরপরে আমরা যেটা বলেছি বি নম্বরে ধরেন রাইটিং স্কিল, এখানে রাইটিং স্কিল
এখানে যদি আমরা বলি দেখেন এখানে লেটার টু দ্য এডিটর, বিশেষ পরীক্ষার কথা, লেটার টু দ্য এডিটর আর এসে রাইটিং, এসে রাইটিং, আর সাথে আমরা বলি যে সেন্টেন্স মেকিং, যেটা এটা অনেক গুরুত্বপূর্ণ, সেন্টেন্স মেকিং। 10টা সেন্টেন্স ওয়ার্ড দেওয়া থাকে, সেগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে বলে। সেন্টেন্সগুলো বলে যে আপনার নিজের মতো করে লিখতে হবে, রিডিং প্যাসেজ থেকে কপি করা যাবে না। এখানে আপনার ক্রিয়েটিভিটিটা শো করবেন। আপনি যে অনেক ভালো ইংরেজি লিখতে পারেন, আপনি যে অনেক ভালো লিখতে পারেন, এখানে স্ট্রাকচারাল ভেরিয়েশনের মাধ্যমে, ওয়ার্ড ভেরিয়েশনের মাধ্যমে সেটা এখানে আপনি প্রুভ করবেন যে ইয়েস আপনার সেন্টেন্সগুলো অন্যদের থেকে ডিফারেন্ট। আচ্ছা, আর এসে রাইটিংয়ের ক্ষেত্রে যেটা 1000 শব্দের এসে, বিশাল নাম্বার, 50 নাম্বার কিন্তু এখানে আমরা যেটা করব যে 10-12টা এসের ভালো মানের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আমরা মেমোরাইজ করে নিব। ভালো মানের মোটামুটি 8-10টা এসের ইন্ট্রোডাকশন কনক্লুশন আমরা মেমোরাইজ করে নিব, হুবহু কমন পড়বে অথবা ওই নেচারেরই থাকবে, তাহলে একটার ইন্ট্রোডাকশন আমরা আরেকটায় ব্যবহার করতে পারবো। আচ্ছা, আর এখানে ভিতরে যে পয়েন্টসগুলো হবে সেই পয়েন্টসগুলো মেমোরাইজ করবেন, যে এসেটা কী কী বিষয়ের উপর হবে, পয়েন্টসগুলো মেমোরাইজ করবেন, ডেটাগুলো মেমোরাইজ করবার চেষ্টা করবেন। পুরো এসে মেমোরাইজ করে কিন্তু পারবেন না, তাহলে ইন্ট্রোডাকশন কনক্লুশনটা মুখস্থ করতে পারেন, পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে, ভিতরে ডেটাগুলো মাথায় রাখতে হবে। আর এভাবে মোটামুটি 10-12টা এসে সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তাহলেই এসেটা অনেক ভালো করতে পারবেন। আর এটার জন্য ডেটা, যত বেশি ডেটা, যত তথ্য বহুল করতে পারেন, এখানে আপনি সংবিধান থেকে কোটেশন দিতে পারেন, রাষ্ট্রপতির বাজেট স্পিচ থেকে কোটেশন দিতে পারেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোটেশন নিতে পারেন, এখানে বিখ্যাত ব্যক্তির কাছ থেকে কোটেশন আনতে পারেন, ডেটা আপনি শো করতে পারেন, চার্ট, টেবিল, এগুলো প্রেজেন্টেশন এখানে যত সুন্দর করতে পারেন এখানে তত ভালো নাম্বার ক্যারি করবে। তারপর যেটা বলছি, এখানে যখন সেন্টেন্সগুলো লিখবেন, ধরুন আপনি ডেটা আছে, আপনার এখানে নলেজ আছে, আপনি সবই আছে, কিন্তু সেন্টেন্স যদি ভুল হয়, অর্থাৎ ভিতরে তো পুরোটাই মুখস্থ করে লিখতে পারবেন না, সেন্টেন্স যেন ভুল না হয়, এই জন্য সেন্টেন্সগুলো শুদ্ধ করবার জন্য স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বলি, যে নির্ভুল সেন্টেন্স লিখতে হবে, তাহলে অটো আপনার নাম্বার ভালো আসবে। আর এখানে লেটার টু দ্য এডিটর, এটা রিডিং প্যাসেজ থেকে আসে। রিডিং প্যাসেজ একটা বিষয় থাকে, ওই বিষয়টার আলোকে একটা লেটার টু দ্য এডিটর লিখতে বলে। এটার জন্য আমাদের মার্কস হলো 20, এটার জন্য 25 মিনিটস নেওয়া যাবে, 25 মিনিটস পরীক্ষার হলে নেওয়া যাবে। এভাবেও লেটার টু দ্য এডিটর, আপনি রিডিং প্যাসেজ যেগুলো পড়বেন, মোটামুটি 20টা লেটার টু দ্য এডিটর যদি আমরা প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে পারি, অনেক অনেক ভালো হবে পরীক্ষা। এখন কোশ্চেন হলো যে আমরা বিসিএস রিটেন ইংলিশের জন্য প্রতিদিন কতক্ষণ করে পড়ব। অনেকে এটা জানতে চাই যে প্রতিদিন কতক্ষণ করে পড়ব। এখন দেখেন যে প্রতিদিন কিভাবে পড়ব, কতক্ষণ কি পড়ব। প্রতিদিন কতক্ষণ পড়তে হবে, প্রতিদিন কতক্ষণ পড়তে হবে। প্রথম হলো প্রতিদিন আপনি কি পড়বেন। প্রথম দেখেন, যদি আপনি স্ট্রাকচারে দুর্বল হন, তাহলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য রেগুলার পড়বেন। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন ধরেন আপনি একদিন হয়তো ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ডের ব্যবহারটা পড়লেন, হয়তো এটা 1-1.5 ঘন্টা পড়লেন। আর একটা কমন পার্ট থাকবে এখানে, ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশন, এখানে ধরেন আপনি এটা 1 আওয়ার পড়লেন, 1 আওয়ার, ট্রান্সলেশন ধরেন 1 আওয়ার পড়লেন, ট্রান্সলেশনটা 1 আওয়ার পড়লেন। এবং এখানে রিডিং প্যাসেজটা, বিশেষ করে রিডিং প্যাসেজের এখানে রিডিং প্যাসেজের এখান থেকে ধরেন আপনি যেটা করলেন যে সামারি রাইটিংসে, হ্যাঁ, এখানে রিডিং প্যাসেজের একদিন হয়তো আপনি সামারি রাইটিংটা লিখলেন, একদিন থিমেটিক কোশ্চেন লিখলেন, এইভাবে হয়তো রিডিং প্যাসেজে আপনি এখানে ধরেন যে এখানে 1 আওয়ার প্র্যাকটিস করলেন, তাহলে এখানে কত হলো দেখুন, 3 আওয়ার্স। এটা যেন রেগুলার হয়, মিনিমাম ইংলিশটা পড়বেন, যেহেতু 200 মার্কস, প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা ইংরেজি পড়বেন। যেমন দেখেন আপনি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পড়লেন 1 আওয়ার, ট্রান্সলেশন পড়লেন 1 আওয়ার, রিডিং প্যাসেজ পড়লেন 1 আওয়ার, 3 আওয়ার্স মিনিমাম যেন হয়। আবার যখন এখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো যখন হয়ে গেল, এখন যখন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আপনার হয়ে গেছে, এখন ওইখানে আর সমস্যা নেই, হয়তো 1-1.5 মাস 2 মাস পড়েছেন, এখানে এটা কাভার হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এটার পাশাপাশি কিন্তু এখানে আরেকটা কাজ যেটা আমরা করতে পারি, যে ভোকাবুলারি। হ্যাঁ, ভোকাবুলারি, এটা যদি আমরা রাখি 1 আওয়ার, তাহলে 4 আওয়ার্স হয়। ভোকাবুলারি যদি রাখি আমরা 1 আওয়ার, তাহলে 4 আওয়ার্স, এটা হলো বেস্ট। যাদের ভোকাবুলারি একটু দুর্বল তারা 4 ঘন্টা পড়লেন, যারা ভোকাবুলারিতে ভালো তাদের হয়তো এই আওয়ারটা লাগবে না, যারা ওয়ার্ডে স্ট্রং
তাদের এই আওয়ারটা লাগবে না, যারা ওয়ার্ডে দুর্বল তারা 4 আওয়ার্স পড়বেন। এখন ধরেন 1-2 মাস পড়ার পরে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়ে গেল। যখন স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়ে গেল তখন এখানে চেঞ্জ করে এখানে হয়তো আপনি নিয়ে আসলেন ধরেন এসএ রাইটিং। এখানে আমরা হয়তো নিয়ে আসলাম ধরেন এসএ রাইটিং। এখানে এসএ রাইটিং, এই এসএ রাইটিং যেটা হলো তখন ধর প্রতিদিনই আপনি ধর 1 আওয়ার পড়বেন। 1 আওয়ার কি পড়বেন? 1 আওয়ার যে এসেগুলো আপনি চুজ করেছেন যে এই এসেগুলো সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, এই এসেগুলো এক এক দিন একটা এসে 1-2 বার করে রিডিং পড়বেন। প্রথম দিকে পরীক্ষার 2-3 মাস আগে, 3 মাস আগে বা 2 মাস আগে যে এসেগুলো পরীক্ষায় আসার জন্য সাজেস্টেড এসে, সেগুলো আপনি কি করবেন, একটা রিডিং পড়বেন 1-2 বার করে, যে এসেটা যদি পরীক্ষায় আসে কি লিখতে হবে, আপনাকে কি লিখতে হবে ওটা এইভাবে 1 ঘন্টা করে ধরেন আপনি এসে রিডিংগুলো পড়তে থাকেন। এরকম হয়তো 15-20টা এসে একবার করে রিডিং পড়লেন যে এই এসেটা আসলে এই বিষয়টা লিখতে হবে, এই বিষয় কভার করতে হবে। অর্থাৎ একটা এসের যে কন্টেন্টগুলো আছে 2-3 বার একবার পড়েন রিডিং, তাহলে একটা ধারণা তৈরি হবে যে ইয়াস এই এসেগুলো এই সম্পর্কে আমাকে লিখতে হবে। একটা ডেটা একটা খাতা করতে পারেন, যেখানে ডেটাগুলো একটা খাতার মধ্যে রাখতে পারেন যে এই এসেতে এই ডেটাগুলো রয়েছে, আমাকে এইভাবে লিখতে হবে, প্রেজেন্ট করতে হবে। তারপরে যখন ধরেন আপনার এখানে ভোকাবুলারি পার্টটা যখন হয়ে গেল মোটামুটি, তখন হয়তো এখানে আপনি রিডিং প্যাসেজের সময় বাড়িয়ে দিলেন, থিমেটিক কোশ্চেন, সামারি রাইটিং, এখানে আপনার সেন্টেন্স মেকিং, হ্যাঁ, যা পুরা যে বিষয়টা আছে ধরেন রিডিং প্যাসেজে 2 ঘন্টা। এটা যখন এসে রাইটিং, ট্রান্সলেশনটা রেগুলার একদম বিশেষ পরীক্ষা 2 দিন আগ পর্যন্ত 1 ঘন্টা করে থাকবে মিনিমাম। তারপরে যখন এটা এসে রাইটিং এবং রিডিং প্যাসেজের সময়টা বাড়ালেন, যে ভোকাবুলারি হয়ে গেল, তখন আপনি রিডিং প্যাসেজের ক্ষেত্রে 2 ঘন্টা সময় দেন। 2 ঘন্টা এক্ষেত্রে একদম এখানে থিমেটিক কোশ্চেন থেকে শুরু করে লেটার টু দ্য এডিটর পর্যন্ত আপনি সময় ধরে 2 ঘন্টা সময় ধরে লেখেন, এও 2 ঘন্টা নিয়ে আসেন। তাহলে এইভাবে ইংরেজিতে প্রতিদিন 4 ঘন্টা পড়ে আপনি অনায়াসেই 3-4 মাসের মধ্যে অনেক ভালো নাম্বার অ্যানসিওর করতে পারবেন। বিসিএস আপনি 140-70% মার্কস পর্যন্ত অ্যানসিওর করতে পারবেন যদি আপনার বেসিকে অত বেশি সমস্যা না থাকে। আর যাদের বেসিকে খুবই সমস্যা, একদম প্রিলি পাস করে গেছেন কিন্তু বেসিক ইস্যুগুলো আপনি পারেন না, তারা অবশ্যই রিটেনের পাশাপাশি কিছু বেসিক স্কিল ডেভেলপ করতে হবে আপনাদের। তো ওই বিষয়গুলোর জন্য আমরা যেটা করব, যেটা করতে পারেন, যারা খুবই দুর্বল কিন্তু বিসিএস প্রিলি পাস করেছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলে বেসিক ইংলিশের উপর রেকর্ডেড ক্লাস দেওয়া আছে। সেই রেকর্ডেড ক্লাসগুলো আমরা 23টা রেকর্ডেড ক্লাস দিয়েছি। ওই 23টা রেকর্ডেড ক্লাস কিন্তু আপনি একটার পর একটা দেখতে পারেন, ওইভাবে বেসিক স্কিলটা ডেভেলপ করতে পারেন। আর পাশাপাশি লেটেস্ট ইস্যুগুলো আছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এখানে দিচ্ছি, আমাদের পেজ @pathway টিউটোরিয়াল আমরা আপলোড করছি, সেখান থেকে আপনারা তথ্যগুলো নিতে পারেন। এভাবেই মূলত আমরা 3-4 ঘন্টা পরিশ্রম করে 3-4 মাসের মধ্যে একটা ভালো সলিড মানের প্রস্তুতি আমরা নিতে পারি। তবে যারা একটু দুর্বল, বিসিএস এর প্রস্তুতি নিতে চায়, তারা আগে থেকেই শুরু করবেন। প্রিলি পরীক্ষা পাশের আগে শুরু করতে পারলে এটা হলো বেস্ট, কারণ প্রিলির পরীক্ষার পরে হিউজ একটা স্ট্রেস চলে আসে যে এটা পড়বো না ওইটা রাখবো, তখন আসলে এই রুটিন অনুযায়ী অনেকের পক্ষে পড়া কঠিন। এই কারণে আপনারা প্রিলির আগে থেকেই রিটেনের প্রস্তুতিটা নেওয়া শুরু করবেন, রেগুলার আপনি ইংলিশটা এগিয়ে নিতে থাকবেন। মোটামুটি বছরখানিক যদি একটু প্র্যাকটিস করা যায়, হ্যাঁ, যারা 4th ইয়ারে পড়েন বা মাস্টার্সে পড়েন, 1 বছর ধরে যদি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন, 1 বছরে অনেক স্কিল আপনার ডেভেলপমেন্ট হবে। তো এইভাবে 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন পড়তে থাকেন এবং আপনি সত্যিকার অর্থে আপনি যে গন্তব্যে পৌঁছাতে চান সেখানে আপনি নিজে নিজেই পৌঁছাতে পারবেন। আপনার কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না, কোনো এক্সপার্টদের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। একটি ভালো মানের বই সাথে রাখবো আমরা, একটি ভালো মানের বই সাথে রেখে আপনি পড়তে শুরু করবেন। যেমন আমরা ক্লাসে এটা পড়াই, হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা 7th এডিশন। এই বইটা আমরা পড়াই। এখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, রিডিং প্যাসেজ রয়েছে, বিসিএস এসে, ব্যাংক জবের যে এসেগুলো রয়েছে, সবগুলো বিষয় কমপ্লাই করে আমি একটা বই নিয়ে এসেছি। একটি বই পড়তে হবে শেখার জন্য। আমরা অনেকেই শিখতে চাই না, যে পরীক্ষায় খালি ভালো করতে চাই। আসলে এখন যে কোশ্চেন প্যাটার্ন যদি আপনি দেখেন, দেখবেন শিখতে হবে, না শিখলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তো সবশেষে সবার জন্য শুভকামনা জানাচ্ছি, বিশেষ করে বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা যারা আছো, তোমাদের সকলের জন্য শুভকামনা। এবং আমরা যে গাইডলাইনের মধ্যে বলছি, এভাবে তোমরা পড়তে থাকো, শিখতে থাকো, তোমরা অবশ্যই গন্তব্যে পৌঁছাবে এবং একদিন বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের লাখো লাখো মানুষের কল্যাণে তোমাদেরকে নিবেদিত করবে, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।